नमस्ते जतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা গতদিন দেখেছি যে স্বামীজির শিক্ষা শুরু হয়েছে। একটি পাঠশালা বাড়িতে ব্যবস্থা করা হয়েছে, সেখানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে তাঁরও শিক্ষা চলছে। মার কাছ থেকে ইংরেজি শিখেছেন। ফার্স্ট বুক প্যারীচরণ সরকারের, সেটা শেষ করেছেন। আর সংস্কৃত মুগ্ধবোধের সূত্রগুলো কণ্ঠস্থ করিয়েছেন নৃসিংহ দত্ত, রামচন্দ্র দত্তের বাবা। আর তার সঙ্গে দেবদেবীর স্তোত্র, এইসব অনেক তাকে শিখিয়ে স্বামীজির শিক্ষা শুরু হয়েছে বাড়িতে একটা পাঠশালার মাধ্যমে। এরপরে ওনার বয়স যখন, নরেন্দ্রনাথের বয়স যখন 1871 খ্রিস্টাব্দ, তখন তাকে বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি করে দেওয়া হলো। তখনকার নবম শ্রেণীতে, এটা আমি ঠিক বুঝতে পারছি না, মানে তখনকার সিস্টেমটা কি ছিল। 8 বছরের ছেলে নবম শ্রেণীতে, সেরকম ভাবে বলা আছে। যাই হোক, ভর্তি হলেন। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করলেন তার বুদ্ধিমত্তার দ্বারা। এই যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধির একটা বিশেষ এক ক্রিয়া রয়েছে আমাদের ভেতরে, মানুষের ভেতরে। এই বুদ্ধিকে সহায় করে মানুষের ঈশ্বর লাভ হয়। তাই বুদ্ধির কথাটা আমরা শাস্ত্রের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার প্রায়োগিক দিকটা আমরা দেখতে পাই, তাকে কিভাবে ব্যবহার করতে হবে। কিন্তু স্বামীজির ক্ষেত্রে এটি সহজাত, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তিনি ছিলেন একেবারে প্রথম থেকেই। তার ফলে তার যে বৈশিষ্ট্য, সেটা ফুটে উঠত সবকিছুর মাধ্যমে। এই বুদ্ধির কথা বলতে গিয়ে দুটো কথা বলি, যে আমাদের তৈতরীয় উপনিষদে পঞ্চকোষের কথা বলা আছে। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। ভাবতে অবাক লাগে কিভাবে মানুষকে, জীবাত্মাকে বিশ্লেষণ করে তার যত রকম দিক থেকে সম্ভব বোঝার চেষ্টা করছে শাস্ত্র। এই বিজ্ঞানময় কোষ হচ্ছে বুদ্ধির আশ্রয়, তার আগে হচ্ছে মনোময় কোষ। এখানে আরেকটা কথা জানা আমাদের দরকার আছে, সেটা হচ্ছে যে কোনো কোষের পরের কোষটি হচ্ছে তার আত্মার স্বরূপ বলা হচ্ছে। যেমন এই যে স্থূল শরীর, অন্নময় কোষ, মনোময় কোষ হচ্ছে তার আত্মা।
আবার মনোময় কোষের প্রাণময় কোষ হচ্ছে কি তার আত্মা, প্রাণময় কোষের আত্মা হচ্ছে মনোময় কোষ। প্রাণময় কোষ থেকে আমাদের যে প্রাণবায়ু, এই যে তার যারা আমরা বেঁচে আছি নিঃশ্বাস প্রশ্বাস, সেই প্রাণবায়ুর আশ্রয় স্থল সেটা, সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। আর মন যেখানে আমাদের সব চিন্তার আশ্রয়, সংকল্প বিকল্প, সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি না সেখান থেকে, কিন্তু মনের আশ্রয়টা হচ্ছে মনোময় কোষে। এরপরে যে কোষটি হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ, এইটি হচ্ছে বুদ্ধির আশ্রয়। এবং প্রতিটি কোষেই এই মন বলুন, যা কিছু বলুন, প্রাণ বলুন, প্রত্যেককে একটা পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। বিজ্ঞানময় কোষে যে পাখিটি, তার কথা বলা হচ্ছে তার যে মাথাটি, শিরটি, সেটি হচ্ছে শ্রদ্ধা স্বরূপ। তার যে দুটো পাখা, একটি পাখা হচ্ছে কি ঋত, আর একটা পাখা হচ্ছে সত্য। ঋত বলতে ধর্ম বা ইংরেজিতে ট্রান্সলেট যদি করা হয় রাইটিয়াসনেস। আর লেজটা যেটা ব্যালেন্স মেনটেন করে, যার জন্য পাখি উঠতে পারে দুটো পাখাকে চালিয়ে, সেটা হচ্ছে যোগ। কি সুন্দর চিন্তা! এই বুদ্ধি যদি শ্রদ্ধাযুক্ত হয় এবং তার মধ্যে যদি ধর্ম এবং সত্য সক্রিয় থাকে, মানে ধর্ম সত্যকে আশ্রয় করে বুদ্ধি সঞ্চালিত হয়, এবং যোগ সে যদি ধ্যানপরায়ণ হয়, তাহলে তার বুদ্ধির বিকাশ প্রকাশ এবং সেই দিকে ঈশ্বর লাভের দিকে তাকে এগিয়ে নিয়ে যায় দৃঢ় নিশ্চয় হয়ে। মনে তো পারে না, মনের সংকল্প ওঠে, বিকল্প ওঠে, কিন্তু সিদ্ধান্তে আসতে পারে না। এই বুদ্ধি সংসারের যত রকম দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের উপরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারে, যদি তার সেই অবস্থা। স্বামীজির সেই মন ছিল, একেবারে ছোটবেলার থেকেই খুব দৃঢ়তার সঙ্গে তার মন ধর্মের দিকে ছিল, বুদ্ধি সত্যকে আশ্রয় করেছিল। আর শ্রদ্ধা মানে আস্তিক্য বুদ্ধি, তাতেও ভরপুর ছিল তার বুদ্ধি। আর আমরা তো জানি ধ্যানসিদ্ধ, তার জন্ম থেকেই সে কোনো কিছু নিয়ে চিন্তা করতে করতে ধ্যানের চিন্তাকে পরিবর্তিত করতে পারতেন। মনের যে একাগ্রতা, সেটা সহজে তার সেই বিষয়ের উপর নিয়ে আসতে পারতেন। তার প্রকাশ আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন কাজকর্মের ভেতর দিয়ে স্বামীজির একেবারে ছোটবেলা থেকে সেটা আমরা পরিচয় পেয়েছি। এই বুদ্ধিমত্তা খুব স্বাভাবিকভাবে, যে অন্য ছেলে রয়েছে তাদের মধ্যে যে নরেন্দ্রনাথ আলাদা, শিক্ষকরা সেটা লক্ষ্য করেছেন এবং তার প্রতি আকর্ষিত হয়েছেন। এর মধ্যে হলো কি, ভর্তি হওয়ার পরে পরে উনি বেঁকে বসলেন যে আমি ইংরেজি শিখবো না। কিন্তু তার কারণটা আমরা ঠিক আমাদের জানা নেই। হঠাৎ করে তার মনে কি হয়েছে, তিনি ইংরেজি শিখবো না, বেঁকে বসলেন, কেউ মানাতে পারছে না। কিন্তু আমরা তার আগে দেখেছি যে মায়ের কাছে ইংরেজি শেখা শুরু করেছেন, অনেকখানি শিখেছেনও বটে। তারপর অনেকে চেষ্টা করলো, কিন্তু তিনি কিছুতেই সেই সিদ্ধান্ত থেকে নড়তে চাইছেন না। কিন্তু ওনার প্রিয় বিষয় সংস্কৃত,
বাংলা, ইতিহাস, অঙ্ক নয়। অঙ্ক তার বাবারও পছন্দ ছিল না, বলতেন যে ওটা তো মুদিখানার বিদ্যে। এদিকে এখানে একটা মন্তব্য করেছেন আমাদের ভূপেন্দ্রনাথ দত্ত তার বইয়ে, যে স্বামীজির যে রসিদটা মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার, তাতে লেখা আছে ইংরেজি বিভাগ। তার মানে ওখানে বাংলা বিভাগ আর ইংরেজি বিভাগ দুটো আলাদা আলাদা ছিল, সেই ইংরেজি বিভাগেই ভর্তি করা হয়েছে। তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইংরেজি না শিখলে এখন চলবে না, তোমাকে ইংরেজি শিখতেই হবে, তুমি কিছুতেই ইংরেজিকে বাদ দিতে পারবে না। ওইটুকু বাচ্চা ছেলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত নৃসিংহবাবু তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলেন। এবারে স্কুলে যাচ্ছেন, স্কুলে তো যাচ্ছেন, কিন্তু তার তো পড়াশোনা করতে বেশি সময় লাগে না, যেটুকু আছে দিনে 1-2 ঘন্টা পড়লেই হয়ে গেল। খেলাধুলোর দিকে ভীষণ ঝোঁক। টিফিনের পয়সা জমিয়ে মার্বেল, তখন ক্রিকেট খেলছেন উনি, ধরেছেন। এবং আমরা একটা পাই যে তিনি ক্রিকেটটা ভালোই আয়ত্ত করেছিলেন। এই ক্রিকেটের বল টল ওই টিফিনের পয়সা জমিয়ে কিনতেন। এবং যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে তার সহপাঠীদের সঙ্গে একটা খুব সুসম্পর্ক, খুব ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল। এবং তাদেরকে নিয়ে তিনি আনন্দেই থাকতেন, এবং স্কুলে গিয়ে তাদেরকে নিয়েই খেলাধুলো, যখন খেলাধুলো করতেন সব ভুলে যেতেন। এবং শুধু খেলাধুলো নয়, তাদের মধ্যে যদি কোনো বিবাদ হতো বা কোনো সমস্যা হতো, তিনি মধ্যস্থতা করতেন এবং মধ্যস্থতা করে মিটিয়ে দিতেন। মধ্যস্থতা করতেন এমনভাবে যেন কোনো পক্ষই না মনে করে যে পক্ষপাতিত্ব করছে। এত বুদ্ধি ছিল তার। এরকম আমরা তো জানি স্কুলে অনেক সময় মারপিটও করে ছেলেরা, দুটো দলে ভাগ হয়ে গিয়ে মারপিট। স্বামীজি সেখানে নিজেকে মাঝখানে টুকিয়ে দিতেন, এবং তাতে তার গায়েও অনেক সময় কয়েক ঘা পড়তো, তিনি কিছু মনে করতেন না, তার সবল শরীর ছিল। আর যেহেতু তিনি বক্সিং জানতেন, মুষ্টিযুদ্ধ জানতেন, তার সেই সবগুলোকে প্রতিহত করার ক্ষমতাও তার ছিল অনেক ক্ষেত্রে। কিন্তু তার কথা ছেলেরা শুনতেন। কথা কেন শুনতেন? তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে চরিত্রটি সম্বন্ধে কখনো কোনো অন্যায় করবে না, সত্যনিষ্ঠ। এবং তিনি যা বলতেন তার ওরা শুনত। এর একটা প্রধান কারণ, যে স্বামীজির এই চরিত্রের বৈশিষ্ট্যের প্রধান কারণ হচ্ছে তার যে পারিবারিক সংস্কৃতি যেটা পেয়েছেন উনি বাড়ির থেকে,
সেটা অতি সুন্দর এবং অতি উচ্চমানের। আর তার এই সংস্কৃতির প্রভাবে, শিক্ষার প্রভাবে, বাবা মার কাছ থেকে, বাবা মা এমন একটা সুন্দর শিক্ষা তাকে দিয়েছেন একেবারে ছোটবেলার থেকে, যার ফলে তার পা কখনো বেচালে পড়তো না, এটাও লক্ষ্য করা যেত। সবকিছুই করছেন, দুষ্টুমি, ভীষণ দুষ্টু, কিন্তু অনেক সময় এরকমও তো আমরা দেখি, স্কুলে কিছু ছেলে থাকে, তারা একটু অন্য পথে চলে যায়, দুষ্টুমি নয়, সেটা একটু খারাপ দিকেই হয়তো, তারা প্রভাবিত করে অনেক সময় অন্যদের, কিন্তু তারা কিন্তু স্বামীজিকে পারতো না করতে, চেষ্টা করেও পারতো না। এসবগুলো আমরা পাই বিভিন্ন বৃত্তান্তে। স্বামীজির যখন স্কুলে গেলেন, স্কুলে যখন তার ব্যবহারাদি, কাজকর্ম, খেলাধুলো সব লক্ষ্য করা যাচ্ছে, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে, সেটাও লক্ষ্য করছে মানুষের। নরেন্দ্রনাথ এবারে স্কুলে যাচ্ছেন, খেলা তো প্রচন্ড রকম তার ঝোঁক, আর গল্প। অনেক সময় ওই টিফিনেও খেলা চলছে, খেয়াল থাকতো না, আবার ক্লাস শুরু হবার আগে সহপাঠীদেরকে নিয়ে গল্প শুরু করেছেন, রামায়ণ বা মহাভারতের গল্প, বা কিছু দুষ্টুমি করেছেন, সেই দুষ্টুমির সেই মজার ঘটনা, হয়তো বৃত্তান্ত, সেগুলো শোনাচ্ছেন। এদিকে শিক্ষক মশাই ক্লাসে এসে গিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। যে ছেলেরা সে শুনছে, তারা তো শিক্ষক মহাশয় পড়াচ্ছেন সেদিকে মন নেই, নরেন্দ্রনাথ যা কিছু বলছে সেটা শুনছে, ফিস 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 করে বলছে। কিন্তু আরেকটা বৈশিষ্ট্য স্বামীজির মনটা ছিল দুমুখ। দুমুখ মানে একটা কিছু করতে করতে অন্যদিকে দিয়েও, পাশে যদি কিছু হয় সেটাকেও তিনি মনের মধ্যে ধরে রাখতে পারতেন। একটা অদ্ভুত ক্ষমতা ছিল। তো তিনি গল্প বলছেন, সবকিছু করছেন, কিন্তু তার মধ্যে শিক্ষক যা কিছু পড়াচ্ছেন সে পাঠটিও মনে ধরে নিচ্ছেন। এই গুণটির জন্য তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবং স্কুলেও অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে তার থেকে পার পেয়েছেন। এখানে একদিনের এই সমস্যা এরকম, শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, ফিসফিস করে কথা কানে আসছে, তো যেদিক থেকে আসছে সেদিকে ছেলেগুলোকে এক এক করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছে, কি পড়িয়েছে বলো। বলতে পারছে না তারা, তো এক এক করে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে নরেন্দ্রনাথকে যখন শিক্ষক জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো, উনি পটপট করে সব বলে দিলেন কি পড়িয়েছেন। তা ওনার কোনো মতেই বিশ্বাস হবার কথা নয় যে স্বামীজি কথা বলতে পারে। যে কথা বলে সে আবার আমি যা পড়িয়েছি তা পুঙ্খানুপুঙ্খভাবে শুনে পুনরাবৃত্তি করে বলতে পারে। তো ছেলেরা বলতে পারলো না, তো উনি তাদের দাঁড় করিয়ে রাখলেন। তখন স্বামীজিও দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়াতে বললেন শিক্ষক, না না তোমাকে তো দাঁড়াতে বলিনি, তুমি দাঁড়াচ্ছ কেন। এই সত্যবাদিতা, হ্যাঁ আমাকে দাঁড়াতে হবে, আমিই তো কথা বলেছি, ওরা নয়। আর এর আগে ছেলেদের জিজ্ঞেস করেছে যে কে কথা বলেছে, যেমন বাচ্চারা করে, সবাই এক হাত তুলে ওই নরেন্দ্রনাথের দিকে দেখিয়ে দিয়েছে, তাতেও বিশ্বাস হয়নি। কিন্তু যখন স্বামীজি কথাটা বললেন যে আমাকেও দাঁড়াতে হবে, তখন শিক্ষক অবাক হয়ে গেলেন। অবাক হবারই কথা,
শিক্ষককে ভয় পায়। তখনকার দিনে শিক্ষকেরা একটু রাগীও ছিল, আবার অনেকে ভীষণ রাগী ছিল। তারও একটা ঘটনা এখন বলবো। সেই ঘটনাটা হচ্ছে এই মেট্রোপলিটন ইনস্টিটিউশনে একজন শিক্ষক ওদের পড়াতেন, নরেন্দ্রনাথদের, অত্যন্ত রাগী ছিলেন, ক্রুদ্ধ চরিত্রের। কথায় কথায় ছেলেদের মারতেন, একটু আধটু কিছু হলেই ভীষণ মারধর করতেন। তো এরকম একদিন, আর যখন মারধর করতেন তার চেহারা একটা অদ্ভুত হিংস্র ভাব নিত, এবং সেইটে স্বামীজি দেখে তার মাঝে মাঝে হাসি পেত। এই দিনটাতে তিনি একেবারে এমনভাবে এসে পড়লেন যে শিক্ষকের দৃষ্টিগোচর হলো। শিক্ষকের রাগ তখন, ক্রোধ তখন গিয়ে পুরোটা স্বামীজির উপরে পড়লো, কেননা তিনি একটি ছেলেকে এমনভাবে মারছিলেন এবং তার কিছু দুষ্টুমি উনি পছন্দ করেননি বা কিছু একটা হবে, কিন্তু স্বামীজি আর ওনার ওই মারের সময় যে চেহারার মধ্যে বিকৃতি ঘটছে সেটা দেখে হাসি চাপতে পারলেন না। ক্রোধ পড়ল গিয়ে স্বামীজির উপরে। ছেলেটিকে ছেড়ে নরেন্দ্রনাথকে তিনি বেদম মারতে শুরু করলেন, কান মলতে শুরু করলেন, শেষ পর্যন্ত কানটা ধরে একেবারে বেঞ্চের উপরে দাঁড় করে দিলেন। এতে কানের লতির দিকে কোথাও ছিঁড়ে গিয়েছিল, সেখানে রক্ত বেরিয়ে এলো। কিন্তু স্বামীজি মেনে নিতে পারলেন না, স্বামীজি প্রতিবাদ করলেন। আর ভদ্রলোক রবীন্দ্রনাথকে বলছে, দেখ, বল যে তুই আর আমাকে দেখে হাসবি না। স্বামীজি কিছুতেই বললেন না, এবং প্রতিবাদ জানিয়ে বললেন, আপনি আমাকে মারবেন না, আমার কান মলবেন না, আপনি মারছেন কেন? তখন সেই মুহূর্তে বিদ্যাসাগর মহাশয় ওইখান দিয়ে যাচ্ছিলেন ওই ক্লাসের সামনে দিয়ে, এবং এইসব কাণ্ড দেখে ভেতরে এলেন ক্লাসরুমে। তার মধ্যে নরেন্দ্রনাথ তার বইপত্র গুটিয়ে নিয়েছে, হাতে করে নিয়ে বলছে, আমি চললাম, আমি আর এই স্কুলে আসবো না বলে উদ্ধত হচ্ছেন বেরিয়ে যাওয়ার জন্য। বিদ্যাসাগর মহাশয় তাকে সঙ্গে করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার কক্ষে, তার অফিসে বসে তাকে বোঝালেন। অনেক বোঝানোর পরে তারপরে একটু ঠান্ডা হলো। এরপরে তিনি খোঁজ খবর নিলেন যে শিক্ষকেরা এসব বালকদের, ছাত্রদের মারধর করে কিনা। দেখলেন যে মারধর করে। তখন তিনি একটা নোটিশ বার করলেন, সে কোনো বাচ্চাকে, কোনো বালককে, কোনো ছাত্রকে মারা যাবে না, তাদের গায়ে হাত দেওয়া যাবে না। এদিকে বাড়িতে ফিরে গিয়ে যেমন করেন, মাকে তো সব ঘটনাটা বললেন রবীন্দ্রনাথ। মা খুব দুঃখ পেলেন, তার ক্ষোভ হলো। তিনি বললেন, আমি এরকম স্কুলে এক ছেলেকে পাঠাবো না। কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত। নরেন্দ্রনাথ ভুলে গেলেন, এটাও আর একটা বৈশিষ্ট্য ছিল স্বামীজির। কেউ যদি তাকে উত্ত্যক্ত করত, কেউ যদি তাকে কষ্ট দিত, তিনি কখনোই তার প্রতি এতটা ক্রুদ্ধ হতেন না বা তাকে মনে পুষে রাখতেন না। এবং প্রতিহিংসা পরায়ণ যে মানুষ যেমন হয়, এই যে সুযোগ পেলে কিছু করা, সেটার কথা ভাবতেন না, ভুলে যেতেন। আমরা সারা জীবনে দেখেছি স্বামীজিকে কত হেনস্থা করার চেষ্টা করেছে, কত বিপদে ফেলেছে, কত ভাবে, কিন্তু কখনোই স্বামীজি কখনোই সেই ভাবটি তার মনে আসেনি, এবং তার
প্রতিহিংসা পরায়ণতা কখনোই আমরা তার প্রমাণ পাই না, পরিচয় পাই না। এবারে কিছুদিন পরে গানটা ছাড়তে তো একটু সময় লাগলো বটে, আবার মেট্রোপলিটন স্কুলে যাতায়াত শুরু করলেন, গেলেন। এই সময় স্বামীজির মধ্যে কতগুলো দুষ্টুমি তো ছিলই, খেলাধুলো তো ছিলই, তার মধ্যে একটা হচ্ছে দেখা কি ছিল, সেটা হচ্ছে যে তার সঙ্গীতের প্রতি আকর্ষণ। একটি শিশু, একটি বালক, এই কম বয়সে, বাড়িতে কোনো যদি ভিখারির দল খোল করতাল নিয়ে কীর্তন বা গান গাইতেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেইখানে গিয়ে উপস্থিত হয়ে খুব মন দিয়ে সেগুলো শুনতেন। এটি একটি। আরেকটি হচ্ছে রান্না। ওই কম বয়সে, তখন তো বাবার কাছ থেকে রান্না শেখেননি, কিন্তু রান্নার প্রতি একটা খুব ইয়ে ছিল, তার প্রীতি ছিল। কি করতেন, ওই ছেলেদের কাছ থেকে, সহপাঠীদের কাছ থেকে পয়সা তুলে, নিজেও পয়সা দিয়ে কিছু সরঞ্জাম নিয়ে একটা কিছু বানাতেন এবং সেখানে ছেলেরাও থাকতো, সবাই মিলে সে খাওয়া খেতেন। তো উনি তো একটু লঙ্কা বেশি পছন্দ করতেন, সে ছোটবেলার থেকে। পরে তো আমরা দেখেছি খুব লঙ্কা খেতেন, খুব ঝাল তার পছন্দ। তো রান্নার মধ্যে যেটা বানাতেন তার মধ্যে একটু লঙ্কার পরিমাণটা বেশিই থাকতো, কিন্তু বেশ সুস্বাদু হতো, পছন্দ করতো। ঝাল লাগলেও সহপাঠীরা, বন্ধুরা ওর বানানো কোনো কিছু খেয়ে আনন্দই পেত। এই থেকে আরো আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে তিনি খুব বেপরোয়া টাইপের ছিলেন, খেলাধুলো করতেন, সবকিছু করতেন। তো পরে বলেছিলেন যে তার শিষ্যদের, আমি ছোটবেলা থেকে খুব ডার্ক সাইডে ছিলাম, তা না হলে কানাকুড়িও না নিয়ে এই দুনিয়াটা ঘুরে আসতে পারতাম রে। এই বেপরোয়া, এত সাহস, নির্ভীক, এবং যেটা সংকল্প করেছেন সেটাকে তিনি কার্যে পরিণত করে থাকতেন, কোনো নড়চড় নেই সেখান থেকে। এরপরে এই খেলাধুলোর দিকে তার ঝোঁক, একটু তো বড় হচ্ছেন, তো খেলাধুলোর দিকে ঝোঁক হওয়াতে তিনি দুটো জিনিস, আরেকটা জিনিস যেটা করলেন এই বয়সে, যে অভিনয়েরও একটা দল সৃষ্টি করেছিলেন। এবং তার জন্য একটা, আপনারা তো স্বামীজির বাড়িতে গেছেন হয়তো, বেশিরভাগই আপনারা যারা আছেন তাদের মধ্যে, সকলের না হলেও বেশিরভাগই গেছেন, দেখেছেন যে ঠাকুর দালানে উনি একটা মঞ্চ বানিয়েছিলেন। তাতে অভিনয় হয়তো একটু চলছিল বন্ধু বান্ধবদের নিয়ে, কিন্তু তার মধ্যে একজন কাকা আপত্তি জানানোতে সেটা গুটিয়ে নিতে হলো। এরপরে বাড়ির বাইরে যে প্রাঙ্গণ ছিল, সেই প্রাঙ্গণে একটি ব্যায়ামের আখড়া করলেন। সে ব্যায়ামের আখড়াটিও তাকে বন্ধ করে দিতে হলো, তার কারণ তার আরেক কোনো কাকার ছেলে ওখানে ব্যায়াম করতে গিয়ে হাত ভেঙে ফেললেন। হাত ভাঙার ফলে কাকা খুব রেগে গেলেন, গিয়ে সব ভেঙে চুরে দিলেন। তো বলে সেটাও চললো না। এরপরে তিনি কি করলেন, নবগোপাল বাবু, হিন্দু মেলার প্রবর্তক, তখন তো কলকাতায় বিশেষ করে
মিশনারিদের খুব প্রভাব ছিল, আর ব্রাহ্মরা তখন খুব সক্রিয়। তো এই নবগোপাল বাবু হিন্দুদের যাতে করে উন্নতি আরো সাধন করা যায় তার জন্য একটা হিন্দু মেলা বলে একটা সংস্থা করেছিলেন, এবং তার একটা অঙ্গ হচ্ছে একটা জিমনাস্টিকের আখড়া, পাশেই স্বামীজিদের বাড়ি। তো সেখানে স্বামীজিকে নাম লেখালেন। নাম লিখিয়ে এবারে এখানে উনি অনেক কিছু শিখলেন। তার মধ্যে নৌকো চালানো, অশ্ব চালনা, অসি চালনা, মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, সাঁতার, বহু জিনিস। এই সব কিছুতে কিন্তু স্বামীজি খুব পারদর্শী ছিলেন। অশ্ব চালনা তো আমরা জানি কত জায়গায়, মায়াবতীতে একবার গেছেন, একটা জায়গা অবধি খাওয়ার ঘন্টা পড়েছে, শুনতে পাচ্ছেন। তো একজন কেউ ঘোড়া নিয়ে এসছে, তাকে নামিয়ে উঠে একেবারে ছুটিয়ে মায়াবতীর আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। দার্জিলিংয়ে আছেন, সেই পাহাড়ি রাস্তায় খুব ঝুঁকি নিয়ে ঘোড়ার চড়ে বেড়াতেন। স্বামী বিরজানন্দ ছিলেন একটা সময় স্বামীজির সঙ্গে ওখানটায়। উনি ঘোড়া টোড়া চালানো কিছু জানতেন না, তাকে ঘোড়ায় চড়িয়ে দিয়ে ঘোড়ার পেছনে দুঘা দিয়ে বাস ঘোড়াকে ছুটিয়ে দিয়েছেন। আর সে তো যা অবস্থা, ওই সরু এর মধ্যে ঘোড়া ছুটছে আর স্বামীজি হা 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 করে হাসছেন। এই বেগ করা না। এরকম আরো অনেক ঘটনা আছে। ক্ষেত্রীতে রাজা অজিত সিং এর সঙ্গে ঘোড়ায় চড়ে এদিকে ওদিকে গেছেন, তারও বর্ণনা আছে, ঘোড়া চালনা করে, অশ্ব চালনা করে। তো এই সময়ে তিনি মুষ্টি যুদ্ধে একটা জায়গায় কম্পিটিশনে তিনি প্রথম হলেন, এবং প্রথম হয়ে একটা রূপোর প্রজাপতিও পুরস্কার হিসাবে পেয়েছিলেন। আরেকটি ঘটনা যেটা আমরা পাই সেটা হচ্ছে একটা মেলাতে প্রদর্শনী হচ্ছে বিভিন্ন খেলার। উনি যে লাঠি খেলাটা শিখেছিলেন ওখানটায়, শুধু যে ওখানেই শিখেছিলেন তা নয়, এই আখড়ার বাইরে স্থানীয় কিছু মুসলমান যারা লাঠি খেলা শেখাতো, তারা লাঠি খেলায় পারদর্শী ছিল, তিনি তাদের কাছে কেউ সেই শিক্ষা নিয়েছিলেন। তো লাঠি খেলাটা ফলে তার খুব ভালো আয়ত্ত এসে গিয়েছিল। সেই লাঠি খেলা চলছে, ওই একটা প্রদর্শনী হচ্ছে, তাতে অন্য খেলার পরে শেষের দিকে লাঠি খেলা চলছে, এবং একটুখানি উৎসাহ কমে এসছে আর কি দর্শকদের মধ্যে। তখন তিনি, তার বয়স তখন 10, তখন তিনি ওই থিতিয়ে পড়া অবস্থাতে একটুখানি উত্তেজনা কমে যাওয়াতে তিনি বললেন, এখানে যে সবচাইতে বলবান সে আমার সঙ্গে, আমার প্রতিদ্বন্দ্বী হয়ে আমার সঙ্গে লাঠি খেলতে পারে, সেইভাবে আহ্বান করলেন। লাঠি খেলা তখন যে বলবান সবচাইতে সে এগিয়ে এলো। খুব মজার দৃশ্য। 10 বছরের একটি ছেলে আর একটি প্রায় যুবকই হবে, 20-22 বছরের বয়স নিশ্চয় হবে, সে বর্ণনা আমরা পাই না, আমরা ধরে নিতে পারি। সে সামনে এসে এই 10 বছরের বালকের সঙ্গে লাঠি খেলা শুরু করলো, এবং সকলেই তো ধরে নিয়েছে যে কি আর পারবে এই বাচ্চা ছেলেটি ওনার সঙ্গে। তা ফলাফল তো অবধারিত যেটা, সেটা সকলেই বুঝতে পেরেছে। কিন্তু অসাধারণভাবে বিভিন্ন কৌশল স্বামীজি যেটা শিখেছেন তা দেখাতে শুরু করলেন। সকলে সেটা খুবই উপভোগ করছিলেন এবং সাধুবাদ দিতে শুরু করলেন দর্শকেরা।
এই পায়ে তারা কষা বলে। লাঠি খেলাতে আপনারা জানেন অনেক রকম ওই বলে টলে অনেক ভাবভঙ্গি দেখিয়ে সেটাকে পায়ে তারা বলে। পায়ে তারা কষছে, 10 বছরের ছেলে পায়ে তারা কষতে কষতে সুযোগ বুঝে একটা ভীষণ আঘাত তিনি করলেন ওই প্রতিদ্বন্দ্বীর লাঠির উপরে। তাতে লাঠিটি দ্বিখণ্ডিত হয়ে গেল, হাত থেকে পড়ে গেল। তাই ফলাফল যা আবার কথা ছিল তার উল্টোটাই হলো, তিনি জিতে গেলেন। আর এতে সকলে তাকে এত প্রশংসা, উল্লসিত প্রশংসা করতে শুরু করলে এবং খুব আনন্দ তারা পেলেন। এই একটি ঘটনা। এদিকে ওর বন্ধু বান্ধব নিয়ে যখন এই জিমন্যাস্টিকের আখড়ায়, নবগোপাল বাবু আখড়ায় যাচ্ছেন, আস্তে 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 নবগোপাল বাবু তার সব চাল চলন, তার যে নেতৃত্ব দেবার ক্ষমতা সবকিছু দেখে এই আখড়াটির ব্যবস্থাপনার মধ্যে তাকে রাখলেন এবং তাকে দায়িত্ব দিলেন তার যারা আছে ওখানে বন্ধুরা তাদেরকে নিয়ে ওটার অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট এগুলোর কিছুটা ভার ওকে দিলেন। তো একদিন এরকম হচ্ছে, ট্র্যাপিজের যে ইয়েটা থাকে, এই দুটো পায়া থাকে, অনেক উঁচুতে দড়ি দিয়ে টাঙাতে হয়, জিমন্যাস্টিকের ইয়ে তো, সেটা অনেক চেষ্টা করে ওরা ওটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। তেমন সময় নরেন্দ্রনাথের দৃষ্টি পড়লো তার মধ্যে এই মজা খুদেগুলো ওই কাণ্ডটি করছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মজাটা দেখছে। আর তার মধ্যে একজন নাবিক ছিল, ইংরেজ নাবিক। এই হচ্ছে স্বামীজি বৈশিষ্ট্য। তিনি গিয়ে ওই নাবিককে অনুরোধ করলেন এসে একটু হাত লাগাতে সাহায্য করবার জন্য। কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, সহজে সকলকে সামনের কাছে নিয়ে আসতে পারতেন। এবং মানুষও এই একটি অদ্ভুত যে চরিত্রের বৈশিষ্ট্য সেটাকেও তারা খুব বিশেষভাবে গ্রহণ করে তার সঙ্গে মিলে যেতেন। নাবিকটি এলো, এইবার সে লাগালো হাত, লাগাতে গিয়ে একটি পায়া চট করে কিভাবে ফসকে গিয়ে তার কপালে ভীষণ আঘাত করলো। এই আঘাতের ফলে কপালটি ফেটে গিয়ে তার রক্ত বেরিয়ে গেল কপাল থেকে, রক্ত ঝরতে লাগলো। এই রক্তপাত হাওয়াতে দেখে যারা ওখানে মজা করছিল তারা সব পালিয়ে গেল, ভাবলো যে এটা একটা পুলিশি মামলা হয়ে যাবে, তাদেরও জড়িয়ে পড়তে হতে পারে। তার উপর এক ইংরেজ একজন। কিন্তু নরেন্দ্রনাথ এবং তার দু একজন সাথী তারা ওখানে থেকে গেল না এবং তারা ওই নাবিকটিকে, আর নাবিকটি তখন সংজ্ঞা হারিয়ে ফেলেছিল, এত জোরে আঘাত পেয়ে রক্তক্ষরণ হচ্ছে, তার মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় আছে, কিছুতেই যা হবে। স্বামীজি কয়েকজনকে নিয়ে তার সেবা শুশ্রূষা করলেন। তারা তাদের কাপড় ছিঁড়ে পট্টি বানিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিলেন এবং ধরাধরি করে নিয়ে গেলেন সামনেই একটা ট্রেনিং একাডেমি স্কুল, সেই স্কুলের ভেতরে ডাক্তার ডাকলেন, ডাক্তার ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করলেন। চিকিৎসার ব্যবস্থা করার পরে 1 সপ্তাহ লাগলো নাবিকটি সুস্থ হতে। সেই সুস্থ হওয়ার পরে
স্বামীজি চাঁদা তুললেন, চাঁদা তুলে কিছু টাকা তার হাতে দিলেন, দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন তাকে। সেও প্রীত মনে ফিরে গেল, কোনো সমস্যা হলো না। এই হচ্ছে একেবারে ছোটবেলা থেকে স্বামীজির চরিত্রের যে গুণাবলী, সে গুণাবলীর বিশেষ বিশেষ দিকগুলো ফুটে উঠত আর সকলে পরিচয় পেত। ফলে স্বামীজি সকলকেই খুব বিশেষভাবে আকর্ষিত করতে পারতেন। এরপরে আরো ঘটনা আছে, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমরা একটু দেরি করে শুরু করেছি। আরতিটাও দেরিতে শুরু হয়েছিল মনে হয়, তাই এখন আমাকে থামতে হবে, কেননা যে সময় দেওয়া আছে তার মধ্যে একটু থামতে হবে। এরপরে আর না বলাই ভালো। আগামী দিন দেখবো আমরা আরো কি কি আছে। বিশেষ কিছু বলা হলো না অবশ্য, আরো অনেক কিছু আছে। তার মধ্যে আমরা দেখব যে আস্তে আস্তে স্বামীজির ব্যক্তিত্বের যে বিকাশ এবং তার যে প্রকাশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে, এবং আস্তে আস্তে তার যে মনের ভাব আরো পাচ্ছে। বই পড়ছেন, বই পড়া শুরু করেছেন, সভা সমিতিতে যাওয়া শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় আলোচনায় অংশগ্রহণ করছেন। সভা সমিতিতে গিয়ে তিনি মন দিয়ে সব শুনে এসে আবার বন্ধুদের কাছেও সেগুলো বিবরণ দিচ্ছেন পুঙ্খানুপুঙ্খভাবে, এবং অনেক সময় সমালোচনাও করছেন বক্তব্যের। তার মধ্যে অনেকখানি তখন পরিপক্কতা এসে গেছে, বুদ্ধিমত্তা, বুদ্ধি তার এত বেশি যে অন্যদের থেকে সবকিছু বুঝে নিয়ে ভালো মন্দটা বিচার করার ক্ষমতাটা তার সেই সময় এসে গেছে অনেকটাই। এমনকি কোনো কিছু নিয়ে তর্ক হলে সে তর্কে ওর সঙ্গে কেউ পেরেও উঠত না, এত তার বুদ্ধি, এত তার তখন জ্ঞান আস্তে আস্তে তার বৃদ্ধি হচ্ছে। তার সামনে দাঁড়াতে পারতো না কেউ, সহপাঠীরাই হোক আর যেই হোক। এমনকি সঙ্গীত তো উনি ভালোবাসতেন। একটা সময় একজন তার বন্ধুস্থানীয়, সে মার্গ সঙ্গীতে শিক্ষা নিয়ে ক্লাসিক্যাল মিউজিক তার শিক্ষা নিয়ে গান টান গাইতেন। তার সঙ্গেও তিনি একদিন বললেন যে সুর আর তাল ঠিক থাকলে গান হলো না, গানের ভেতরে যে ভাবটি, সেই ভাবটি যদি ফুটিয়ে না উঠতে পারে এবং যারা শ্রোতা তাদের মধ্যে সেই ভাবটি যদি সঞ্চারিত না করতে পারে, তাহলে সেটা সঙ্গীত নয়। তাই একান্ত উচিত সুস্পষ্টভাবে যে কথাগুলো আছে গানের, সেগুলোকে উচ্চারণ করা এবং তার ভেতরে যে ভাবগুলো আছে সুর ও তালের ভেতর দিয়ে সেটা ফুটিয়ে তুলে নেওয়া, এবং সেটাকে এমনভাবে ফুটিয়ে তোলে না যেন তার স্পর্শ শ্রোতারা পায় এবং তারা সেই ভাবটি ভেতরে গ্রহণ করে আনন্দ পায়, তাহলে তার সেই সঙ্গীত সার্থক। যাক, আজকে এখানেই থামছি, আগামী দিন দেখবো আরো। ওম শান্তি শান্তি শান্তি। রামকৃষ্ণ অনমস্তু।